নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি। সন্ময় বন্দ্যোপাধ্যায়। ডিএ সংক্রান্ত ব্যাপারে যেমন কন্টেম্পট মামলা ফাইল হলো সুপ্রিম কোর্টে গতকাল, একই সঙ্গে গতকাল সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশনের নতুন যে পরীক্ষা, সেই পরীক্ষাতে 2016 যে বিধি, সেই বিধি স্কুল সার্ভিস কমিশন মানছে না এবং একই সঙ্গে টেন্টেডদের কাছ থেকে টাকা ফেরত নিচ্ছে না, একই সঙ্গে এজ রিল্যাক্সেশন দিচ্ছে না। এই সমস্ত যাবতীয় বিষয় নিয়ে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে গতকাল স্কুল সার্ভিস কমিশনের ব্যাপারেও আদালত অবমাননার মামলা রাজ্য সরকারের একাধিক ব্যক্তির বিরুদ্ধে, ইনক্লুডিং স্কুল সার্ভিস কমিশন, স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের যিনি সেক্রেটারি থেকে শুরু করে একাধিক ব্যক্তির বিরুদ্ধে কিন্তু কন্টেম্পট কেস ফাইল হলো গতকাল। এবার ঘটনা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, যেটা আপনাদের জানানোর জন্য আজকের এই বিশেষ প্রতিবেদনে এলাম। সেটা হচ্ছে এখানে সিবিআইকেও এই মামলায় কন্টেম্পট অ্যাপ্লিকেশনে সংযুক্ত করা হলো। অর্থাৎ সিবিআইকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে যেখানে দাঁড়িয়ে যে সিবিআই যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের কাস্টাডিতে নিয়ে ইন্টারোগেশন করবে, কাদের কাদের কাস্টাডিতে নিয়ে সিবিআই ইন্টারোগেশন করেছেন, সরাসরি এই অ্যাঙ্গেলটাও এই মামলার অন্তর্ভুক্ত হলো। অর্থাৎ যে মামলাটা শেষ পর্যন্ত আইনজীবীরা ফাইল করলেন এবং তার নাম্বার পড়বে, নাম্বার পড়ার পর সেটা পার্টিকুলার কোনো একটা ডেটে মেনশন হবে এবং সেই মেনশনের পর সুপ্রিম কোর্টের শুনানি হবে। অর্থাৎ একসঙ্গে রাজ্য সরকারের বিরুদ্ধে দুটো আদালত অবমাননার মামলা, একদিকে ডিএ, একদিকে স্কুল সার্ভিস কমিশন। পালাবি কোথায়, পালাবি কোথায়? এটা জোর গলায় বলতে ইচ্ছে করছে নবান্নকে। অনেক অসভ্যতা দিনের পর দিন। একদিকে সরকারি কর্মচারীদের প্রাপ্য বকেয়া 25% ডিএর নির্দেশ না মানা, অন্যদিকে স্কুল সার্ভিস কমিশনের যে নির্দেশ সম্ভবত 30শে মে যে নোটিফিকেশন জারি হয়েছে, সেই নোটিফিকেশনের মধ্যেও পর্যন্ত সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছিল সেই অর্ডারটাকেও ভায়োলেট করা হয়েছে, অর্থাৎ অমান্য করা হয়েছে। সুপ্রিম কোর্ট কী নির্দেশ দিয়েছিল যে 2016 সালে যারা পরীক্ষা দিয়েছিল 25,753 জনের যাদের চাকরির প্যানেল বাতিল হয়ে গেছে, সেই প্যানেল বাতিলের প্রেক্ষিতে নতুন করে নির্দিষ্টভাবে পরীক্ষা নিতে হবে এবং 17ই এপ্রিল সেইটা মহামান্য বিচারপতি মধ্যশিক্ষা পর্ষদের একটি নির্দিষ্ট মামলার প্রেক্ষিতে জাস্টিস সঞ্জীব খান্না আর বেঞ্চ সেই রায় দিয়ে দিয়েছিলেন এবং সেই রায় বলা হয়েছিল যে স্কুল সার্ভিস কমিশন নতুন নিয়োগ বিধি করবে, নতুন নিয়োগ প্রক্রিয়া চালু করবে এবং 2016 বিধিতে, অর্থাৎ সেখানে যারা পরীক্ষা দিয়েছিলেন তারা পরীক্ষা দিতে পারবেন, সেখানে যাদের বয়স অতিক্রম করে গেছেন, অর্থাৎ 2016 সালে যারা প্রথম পরীক্ষা দিয়েছিলেন সেই পরীক্ষায় যারা অকৃতকার্য হয়েছিলেন তারাও বসতে পারবেন, কিন্তু টেন্টেডরা বসতে পারবেন না, সেটাও নির্দেশ ছিল। কিন্তু এই রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন যে নিয়োগ বিধি প্রকাশ করেছে, সেখানে যারা জালিয়াতি করে চাকরি পেয়েছে তারা যে বসতে পারবে না, এটা নোটিফিকেশনে উল্লেখ করা হয়নি। অর্থাৎ এন্টার নিয়োগ প্রক্রিয়াটাও কিন্তু চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেল। অর্থাৎ আদালতের নির্দেশ রাজ্য সরকার বা নবান্ন বা স্কুল সার্ভিস কমিশন বা বিকাশ ভবন মানেনি। এইটা আলটিমেটলি সুপ্রিম কোর্টে এটার ওপর শুনানি হবে। কি হবে বুঝতে পারছেন? কি হতে পারে ভাবতে পারছেন? এবং সুপ্রিম কোর্টের অর্ডার উল্লেখ করে ডিটেল একদম তথ্য দিয়ে সমস্ত কিছু প্রমাণ সহ এই স্কুল সার্ভিস কমিশনের যে নিয়োগ বিধি সেটা সহ সুপ্রিম কোর্টে মামলার কপি গতকাল জমা পড়ল, যেটা নিয়ে কোনো সংবাদ মাধ্যম সেভাবে কোনো খবর করলো না। আমার মনে হলো যে আপনাদের সেটা একটু জানানো দরকার। আমি আইনজীবী ফিরদৌস শামীমকে প্রশ্ন করেছিলাম এই বিষয় নিয়ে, তিনি কি বলেছেন আমি আজকে আপনাদের শোনাবো। ফিরদৌস দা, একই দিনে জোড়াতির, একদিকে ডিএ অন্যদিকে স্কুল সার্ভিস কমিশনের আদালত অবমাননা আনলেন, এটা কি ঠিক? একদমই। আচ্ছা, ফাইল হয়েছে স্কুল সার্ভিস কমিশনের যে 4টে নিয়োগ প্রক্রিয়া বাতিল সংক্রান্ত যে নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছিল, সেই নির্দেশ অমান্য করে এখনো পর্যন্ত টেন্টেড ক্যান্ডিডেটের কাছ থেকে অর্থ ফেরতের কোনো বন্দোবস্ত রাজ্য সরকার করেনি, প্রথম। দ্বিতীয় হচ্ছে, সেই নির্দেশ নামে নির্দিষ্টভাবে বলা আছে কাদের বয়সে ছাড় দিতে হবে, কোন নিয়োগ প্রক্রিয়া কিভাবে করতে হবে। সেখানে 2016 সালে রিক্রুটমেন্ট রুলস থাকা সত্ত্বেও নতুন রিক্রুটমেন্ট রুল নিয়েছে, যেখানে প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বার সহ অন্যান্য প্রভিশনকে ভায়োলেট করে
তারা কি করছেন, তারা আবার নতুন করে পাথে তৈরি করছেন দুর্নীতি। এটা তো চলতে পারে না। ফলে খুব পরিষ্কার যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ স্কুল সার্ভিস কমিশনের মামলায়, সেই নির্দেশকে অমান্য করে তারা আবার নতুন পদক্ষেপ নিচ্ছেন, যে পদক্ষেপ একেবারে সুপ্রিম কোর্টের নির্দেশের সঙ্গে কোনো সাযুজ্যতা নেই। শুধু তাই নয়, যেখানে টেন্টেড ক্যান্ডিডেটের কাছ থেকে টাকা ফেরত দেওয়ার কথা বলা আছে, তারা ফেরত নিচ্ছেন না। একদিকে বলছেন ডিএ দেওয়ার টাকা নেই, অপরদিকে টেন্টেড ক্যান্ডিডেটের কাছ থেকে টাকা ফেরত নেবেন না। এই জিনিসটা দুটো জিনিস একসঙ্গে চলতে পারে না। শুধু তাই নয়, নির্দিষ্টভাবে কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল যে যারা যারা এই দুর্নীতি করে চাকরি পেয়েছেন তাদেরকে কাস্টডিতে নিয়ে ইন্টারোগেশন করতে হবে। এখনো পর্যন্ত আমরা জানি না কজনকে কাস্টডিতে নিয়ে ইন্টারোগেশন করেছে। যদিও কথাটি বলা ছিল প্রয়োজনে কাস্টডিতে নিয়ে ইন্টারোগেশন করতে হবে। এখনো পর্যন্ত আমরা সেই মূল মাথার দিকে কেন যেতে পারলাম না? সেই জন্য এই যে দেখবেন, এই যে স্কুল সার্ভিস কমিশনের যে কন্টেম্প ম্যাটার, সেখানে কিন্তু সিবিআই এর যিনি ডিআইজি তিনিও কিন্তু কন্টেম্পটারের এরিনায় আছে। ফলে মানে আপনার কি কন্টেম্পের ব্যাপারে সিবিআই কেও অরূপ সেনগুপ্ত, সিদ্ধার্থ মজুমদার, রামানুজ গাঙ্গুলি সহ ওই পঙ্কজ সিং তিনিও আছেন। আমি এই জায়গাটা একটু আপনার কাছে ক্ল্যারিফাই করার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে সিবিআই কেও আদালত অবমাননার মধ্যে ঢুকিয়েছেন। হ্যাঁ, সেটা অবশ্যই। তার কারণ হচ্ছে এখানে নির্দেশ তো সিবিআই এর প্রতিও কলকাতা হাইকোর্ট দিয়েছিল যে কাস্টোডিয়াল ইন্টারোগেশন প্রয়োজনে ইন্টারোগেশন করার কথা বলা ছিল। কতজনকে ইন্টারোগেশন করেছে এখনো পর্যন্ত সে তথ্য জানা যায়নি। শুধু তাই না, যে ধরুন টেন্টেড ক্যান্ডিডেট, কতজন টেন্টেড ক্যান্ডিডেটদের বিরুদ্ধে এখনো পর্যন্ত ব্যবস্থা হয়েছে, কতজন দালাল ধরা পড়েছে, এগুলো তো জানা প্রয়োজন, এগুলো আদালতেরও জানা প্রয়োজন। মানে আলটিমেটলি আপনারা মানে সুপ্রিম কোর্টে গেলেন রাজ্য সরকারের বিরুদ্ধে এবং একই সঙ্গে সিবিআই কেও টেনে নিয়ে আসছেন, যে সিবিআই এখানে পাশ কাটানোর একটা ইঙ্গিত আপনি পেয়েছেন, মানে কিছু আপনারা পেয়েছেন, ফলত সিবিআই কেও আপনারা ছাড়বেন না, তাই তো? এই ব্যাপারটাই দেখুন, আদালতের যে নির্দেশ, সেই নির্দেশ সকলে মানতে বাধ্য। আদালতের নির্দেশ সকলকে মানতে হবে। অনেক ধন্যবাদ ফিরোজ দার সঙ্গে থাকার জন্য, অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।